শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ানের দাফন কিছুক্ষণের মধ্যে বনানীতে শোক জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় অংশ নেয় 9 আত্মঘাতী, এখনো মেলেনি কারো পরিচয়। আরও 2 সন্দেহভাজন হামলাকারীর ভিডিও প্রকাশ, নিহতের সংখ্যা বেড়ে 359। মোরলেস 87% পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানো নাটক না। ওয়াসার পানির প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য, স্বীকার করলেন এমডি। 1 ভাগ দূষিত হলেও ব্যবহার উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা। তুরাগ তীরে বিআইডব্লিউটি এর অভিযানে 2টি বহুতল মার্কেট সহ অর্ধশতাধিক বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, বন্ধ করে দেয়া হলো টঙ্গী রেল সেতুর কাজ। এবং রংপুরে ধর্ষণের শিকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যা 4 দিন পর পুলিশের মামলা গ্রহণ, অবশেষে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি শিরিন আক্তার। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো শিশু জায়ান চৌধুরীর নানা শেখ সেলিমের বাড়িতে ভিড় করছেন শোকার্ত স্বজনেরা। শোক জানাতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। কলম্বো থেকে স্থানীয় সময় 9টা 25 মিনিটে জায়ানের লাশবাহী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি রওনা করে বেলা 11টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নানার বাড়িতে ফিরেছে জায়ান, তবে তার হাসিতে আর মুখর হবে না বনানীর এই বাড়ি। অন্য দেশের মাটিতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মাত্র 8 বছর বয়সে চলে যেতে হলো জায়ানকে। বুধবার বেলা 1:45টায় শ্রীলঙ্কা থেকে জায়ানের মরদেহবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তার মরদেহ গ্রহণ করেন নানা শেখ সেলিম। শোক জানাতে দুপুরে শেখ সেলিমের বাসায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকার্ত স্বজনদের সঙ্গে সময় কাটান তিনি। সান্ত্বনা জানাতে বনানীর বাসায় ভিড় করছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নাস্তা করতে যে আসছে তার লাশ নিয়ে আসছে, তার বাবাও তো অসুস্থ, আইসিইউতে আছে। এটা খুব দুঃখজনক। একটা জায়গায় বোমা হামলা করে দিল, বাচ্চা সহ সবাই মারা গেল। তাদের কি অপরাধ ছিল? এই জায়ান তো নিষ্পাপ, এই জায়ানের তো কোনো অপরাধ ছিল না। কোনো ধর্মের সন্ত্রাস পছন্দ করে না, সেই জন্য আমরা এই সন্ত্রাসকে ঘৃণা করা উচিত। শ্রীলঙ্কার ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদেরকে আরো সতর্ক হতে হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে জায়ানকে। গত রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সহ দেশটির বিভিন্ন জায়গায় সিরিজ বোমা হামলা হয়। এ হামলায় এখন পর্যন্ত 350-ও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণের মধ্যে বনানী কবরস্থানে সমাহিত করা হবে শিশু জায়ানকে। সেখানে আছেন রিপোর্টার আজহার লিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিরিন, বাংলাদেশকে সারা বিশ্বের সঙ্গে যে শ্রীলঙ্কার ঘৃণ্য হত্যাকাণ্ডে শোকের মাত্রা বাড়িয়েছে, সেই শিশু জায়ান আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চোখের আড়াল হয়ে যাবে। আপনাকে জানাতে পারি ঠিক এই মুহূর্তে বনানীর যে চেয়ারম্যান বাড়ি মাঠ, সেখানে জায়ানের নামাজে জানাজা করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মানুষজন কিন্তু এখন ওখানে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেখানে নামাজে জানাজা শেষ হয়ে যাবে। আমরা এখন রয়েছি বনানী কবরস্থানে। আপনাকে জানাতে পারি যে ওইখান থেকে কিন্তু জায়ানের যে মরদেহ সেটি কিন্তু বনানী কবরস্থানে নিয়ে আসা হবে। আর আপনাকে যদি একটু দেখাই যে এইখানে 1975 সালে 15 আগস্টে যারা নিহত হয়েছিলেন তাদের কবরগুলো এখানে সারিবদ্ধ রয়েছে এবং এর পশ্চিম পাশেই শ্রীলঙ্কায় নির্মমভাবে সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ বা শিশু জায়ান চৌধুরীকে কিন্তু দাফন করা হবে। জানিয়ে রাখতে পারি যে জোহর নামাজের সময় কিন্তু এই কবরস্থান কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে সংস্থা আছে তারা কিন্তু এর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি অস্থায়ী মঞ্চও করা হয়েছে। এখানে ভিভিআইপিরা আসবেন, এর জন্য কিন্তু যেটুকু প্রস্তুতি নেওয়া দরকার, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন উইং রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, তারা কিন্তু সেটি নিয়ে ফেলেছে। এবং আমরা কিন্তু বলতে পারি যে এই মুহূর্তে যে বনানী কবরস্থানে জায়ানের দাফন শেষ করার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নেওয়া হয়েছে। আপনাকে জানাই যে গেল রোববার শ্রীলঙ্কায়
সিরিজ বোমা হামলায় যে 321 জন নিহত হয়েছে তার মধ্যে কিন্তু 38 জনই কিন্তু বিদেশি, এবং সেই 38 জনের মধ্যে বাংলাদেশের এই শিশু জায়ান একজন, যিনি মাত্র 8 বছরের একজন শিশু। তো যে সময় তার আসলে হেসে খেলে বেড়ানোর কথা, স্কুল ব্যাগ কাঁধে স্কুলে যাওয়ার কথা, সে সময় আসলে মাত্র 8 বছর বয়সে তার এই চলে যাওয়া কিন্তু জায়ানের যারা পরিবার রয়েছেন, যারা শুভানুধ্যায়ী রয়েছেন, সার্বিকভাবে দেশের সব মানুষই কিন্তু এটিকে মেনে নিতে কষ্ট হচ্ছে। তো আমরা এখানে আছি, শিশু জায়ানের দাফন কাজের শেষ খবর কিন্তু পরবর্তীতেও আপনাকে জানিয়ে দিতে পারবো। শিরিন, কিছুক্ষণের মধ্যে বনানীর কবরস্থানে সমাহিত করা হবে শিশু জায়ানকে। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার আজহার লিমন। ভোক্তা পর্যায়ে যেতে যেতে ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য হয়ে যায় বলে এবার স্বীকার করলেন খোদ সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। ওয়াসার পানি ব্যবহার উপযোগী নয় দাবি করে গতকাল ক্ষুব্ধ হয়ে যারা তাকে না ফোটানো পানি দিয়ে শরবত খাওয়াতে গিয়েছিলেন তারা মানসিকভাবে সুস্থ নয় বলে দাবি করেন তিনি। তবে পানি গবেষকরা সুপেয় পানি না পাওয়ার জন্য ওয়াসাকে দায়ী করে বলছেন 1% দূষিত হলেও সে পানি কোনোভাবেই আর ব্যবহার উপযোগী থাকে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। রাজধানীর পানি শতভাগ সুপেয়। ওয়াসা এমডির এমন বক্তব্যের ব্যতিক্রমী প্রতিবাদে মঙ্গলবার তাকে না ফুটানো পানি দিয়ে শরবত খাওয়াতে ওয়াসা ভবনে যান কয়েকজন ক্ষুব্ধ নগরবাসী। তবে শরবত না খেয়ে ওয়াসা কর্তৃপক্ষ লাইন ঠিক করে পরে শরবত খাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তাদের কাছে। ব্যতিক্রমী প্রতিবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানতে বুধবার ওয়াসা এমডির কার্যালয়ে গেলে তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ওয়াসার অন্য কর্মকর্তারাও এমডির নিষেধ রয়েছে জানিয়ে কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। তবে টেলিফোনে সংস্থাটির এমডি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিবাদের কর্মসূচি সাজানো ঘটনা বলেও উল্লেখ করেন। জানা দরকার যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো। এটা তো একটা নাটক, সাজানো নাটক না, শুনলেন না? সে আসে হলো চিপ একটা নেওয়ার জন্য। তাকে এই ষড়যন্ত্র কে করছে এটা উদ্ঘাটন করা উচিত। তার ভাই বলছে যে দেখেন একটু মাথায় গোলমাল আছে। নগরীতে সম্পূর্ণ বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব নয় জানিয়ে ওয়াসার এমডি বলেন, লাইনের কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে প্রায় 40 ভাগ পানি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে একটা আনপ্লান্ড সিটি ঢাকা, তার মধ্যে 100% প্লান্ট ওয়াটার ম্যানেজমেন্ট এটিকে হয়? মানুষের বাসার ভিতরে ঢোকার পর 60.25 পাওয়া গেল যে কন্টামিনেশন নাই, অর্থাৎ অলমোস্ট 40% কন্টামিনেট হয়। আপনি তো 87% আমাদের স্টাডিতে পাই আমরা যে লিকেজ থেকে বিড়ম্বনা সৃষ্টি হয়। লাইনের সমস্যার দায় ওয়াসাকেই নিতে হবে জানিয়ে বুয়েটের এই বিশেষজ্ঞ বলছেন, না ফুটিয়ে কোনোভাবেই ওয়াসার পানি ব্যবহার করা যাবে না। 62% ভালো, 38% খারাপ, এই কথা বললে কিন্তু চলবে না। 100%ই ভালো হইতে হবে। 0.1% হোক, সেটাও সমস্যা দেখা দেবে, কারণ ব্যাকটেরিয়া কোনো অবস্থাতেই থাকা যাবে না। যেখানে লিকেজ ব্রোকেজ আছে সেগুলো রিপেয়ার করার দরকার। সেগুলো যদি তারা প্রপারলি ম্যানেজ না করে তাইলে কিন্তু যত পিওর পানি ইনলেটে পাঠানো হোক সেটা কিন্তু কন্টামিনেশন হবেই। তবে পানির পর্যাপ্ত সরবরাহ থাকলে ভোক্তা পর্যায়ে বেআইনি লাইন নেওয়া বন্ধ হবে বলেও মনে করেন তিনি। নিজস্ব ডিপটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চারপাশের নদীগুলো দখল মুক্ত করার অব্যাহত অভিযানে টঙ্গীর তুরাগ তীরে 2টি মার্কেট সহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। তৃতীয় পর্বের তৃতীয় পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিনে গুড়িয়ে দেওয়া হয় একটি কাঁচা বাজারও। বন্ধ করে দেওয়া হয় টঙ্গী রেল সেতুর নির্মাণ কাজ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজের পাশেই তুরাগের তীর দখল করে গড়ে উঠেছিল এ দুটি মার্কেট। বুধবার বিআইডব্লিউটি এর 32তম দিনের অভিযানের শুরুতেই গুড়িয়ে দেওয়া হয় 5 তলা ও 3 তলা বাণিজ্যিক ভবন দুটি। উচ্ছেদ করা হয় টঙ্গী কাঁচা বাজার সহ ছোট বড় অর্ধশতাধিক বাণিজ্যিক স্থাপনা। আর নদীর নাব্য সংকট সৃষ্টি ও বিআইডব্লিউটি এর অনুমোদন ছাড়া নির্মাণ কাজ করায় ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল প্রকল্পের অধীন সেতুর কাজ বন্ধের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। বিদ্যমান রেল সেতুগুলি নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করছে। এমনকি আমরা দেখলাম যে আজকে উচ্ছেদ কাজের জন্য আমাদের যে পন্টুন যাওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই। বিলার যতটুকু না দূরত্বে আছে তাদের যে নিচের যে বেসমেন্ট সেগুলি অনেক বেশি প্রশস্ত। যতটুকু কাজ করেছে আগামী কাজটুকুতে যাতে এই ধরনের ত্রুটি
ভিজিবিলিটি না থাকে, সেই ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ ওই বিষয়টা অবগত হয়। সেই কারণে আমরা এই মুহূর্তে আমরা বলছি যে কাজ আপাতত অফ থাকবে। বিষয়টা আমার নলেজে নাই, অনুমোদন তো নিচে না সেটা আমি বলতে পারবো না, ঠিক এই পর্যন্ত আমার জানা নাই। তাহলে কারা জানে? এটা ধরুন আমাদের রেল মিনিস্ট্রি জানবে। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় টঙ্গীর আরিচপুর এলাকায় 7টি আবাসিক স্থাপনা উচ্ছেদ না করেই ফিরে যায় বিআইডব্লিউটি এর ভেকু। এইগুলো স্টে হয়ে গেছে এবং আমরাও সরজমিনে সেই কাগজগুলো পাচ্ছি। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ উনি যদি জোরালো পদক্ষেপ গ্রহণ করেন তাহলে হয়তো আদালত নিশ্চয়ই এরকম রায় হয়তো বিবেচনা নাও করতে পারেন। পাশাপাশি বিআইডব্লিউটি এর পক্ষ থেকেও যারা সিনিয়র আইনজীবী তাদেরকে নিয়োগ করে এগুলোকে ভ্যাকেট করার আমরা চেষ্টা করব। সে আদেশগুলো ভ্যাকেট করে আমরা অবশ্যই এই স্থাপনাগুলো উচ্ছেদ করব। এদিকে অভিযান পরিদর্শনে এসে সংস্থাটির চেয়ারম্যান জানালেন, উচ্ছেদ হওয়া জায়গা দখলমুক্ত রাখতে নজরদারি রয়েছে। প্রতিবার আমরা উচ্ছেদ করি এবং বেদখল হয়ে যায়, কারণ এটা আমাদের দ্বারা বিআইডব্লিউটি এর এই স্বল্প সংখ্যক লোক দ্বারা সার্বক্ষণিক পাহারা সম্ভব না। মাঝে মাঝে আমরা আসতে পারি, তবে আমরা এখন মন্ত্রণালয়ের এবং সচিব মহোদয়ের নির্দেশে আমরা ওখানে প্রায় প্রতি সপ্তাহে 2-3 বার করে একটা টিম পাঠাই। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা বাজারের মাছ নিলামে তুলে বিক্রি করা হয় 1,80,000 টাকায়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো জায়ান চৌধুরীর জানাজা শুরু হয়েছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা সকলে স্টেজ থেকে নেমে যাই। স্টেজে থাকলে জানাজা হবে না, যেহেতু আমি নিজেই স্টেজ থেকে নিচে দাঁড়াবো। আপনারা মেহরবানি করে স্টেজ থেকে সকলেই নেমে যান। আমরা মেহরবানি করে স্টেজ থেকে নেমে যাই। একটু মেহরবানি করে, আমরা পিছনে দেখতে পাচ্ছি অনেক জায়গা খালি আছে। মেহরবানি করে পিছনে যে সমস্ত ভাইরা আছেন, মেহরবানি করে আপনারা একটু পিছনের দিকে সরে যান। সামনে অনেক ভাইরা আছে, কষ্ট হচ্ছে, একটু পিছনের দিকে সকলেই পিছন থেকে একটু সরে যান। পিছন থেকে আমরা জানাজা শুরু হচ্ছে, জানাজার নিয়ত করব। জানাজার ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি। আল্লাহু আকবার। আমরা এখনই জানাজা শুরু হচ্ছে, আমরা সামনে কেউ না দাঁড়াই। প্লিজ এখানে আমাদেরকে সহায়তা করুন, আপনারা সবাই সহায়তা করুন। জানাজা শুরু হচ্ছে, সবাই সহায়তা করুন আমাদের। প্লিজ আইন মেনে চলুন, সহায়তা করুন প্লিজ। সেলফি নেওয়া জায়গা না প্লিজ। ঠিক আছে, আমি এখান থেকে নিচ্ছি। কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না। আসসালামু
আপনারা সবাই ধৈর্য ধরুন, আমরা একে একে সকলের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য করা হবে। সবাইকে অনুরোধ করা হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে, ওখানে আপনারা দেখতে পাবেন। বলেন কথা বলেন। আমরা শ্রদ্ধাঞ্জলি দরকার নেই, আমরা একেবারে যারা ফুল দেবে জায়ানের জানাজা শেষ হলো। আমরা দেখেছি যে বিকেল 4টা থেকে মূলত চেয়ারম্যান বাড়ির যে মোড়টি, চেয়ারম্যান বাড়ির যে মাঠ রয়েছে, চারিদিক থেকে হাজার হাজার মানুষ তারা এসেছেন এবং এই মাত্র ঠিক 3 থেকে 4 মিনিট আগেই মূলত জানাজা শেষ হয়েছে এবং জানাজা শেষ হওয়ার পরে আসলে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা জানাজার সময় দেখেছি যে পুরো মাঠ জুড়ে কিন্তু মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাধারণ মানুষ, পরিবারের স্বজন যারা আছেন তারা সবাই আসলে এখানে অংশ নিয়েছেন এবং মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্যদেরকে কিন্তু আমরা এখানে দেখেছি। বিভিন্ন সাংসদ তারা এখানে উপস্থিত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যাপকভাবে হিমশিম খাচ্ছেন আসলে সাধারণ মানুষকে এই যে জনস্রোত ঠেকানোর জন্য। এই 4টি যে গেট আছে বিভিন্ন দিক থেকে কিন্তু মানুষ আসলে প্রবেশ করেছে এবং আপনি দেখছেন যে আমরা মাঠের ঠিক মাঝখানটায় এসে উপস্থিত হয়েছি। জানাজা শুরু হওয়ার আগে কিন্তু ফজলুল করিম সেলিম তিনি অনেকক্ষণ ধরেই মাইক নিজে হাতে নিয়ে তিনি কথা বলেছেন এবং জায়ান যেন বেহেশত নাসিব করে সেই জন্য আসলে সবার দোয়া চেয়েছেন পরিবারের পক্ষ থেকে। এবং এখন আপনি দেখছেন অনেকের হাতেই কিন্তু ফুলের যে তোড়া, যেহেতু প্রথম দিকে এক ধরনের বিশৃঙ্খলার কারণে আসলে খুব একটা সম্ভব হচ্ছিল না শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, এজন্য মূলত এই জানাজা শেষ হওয়ার পরেই কিন্তু এখন একে একে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনাকে বলে রাখি যে আসলে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা একটি বিষয় বারবারই বলেছেন যে এই সন্ত্রাসবাদ যেভাবে ছড়িয়ে পড়েছে, আজকে ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়েছে যে 45টি শিশু আসলে এই শ্রীলঙ্কার এই পৈশাচিক হামলায় মৃত্যুবরণ করেছে। এর মধ্যে 8 মাসের শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিশু। এর মধ্যে বাংলাদেশের যে জায়ান, তার বয়স 8 বছর, সে 2য় শ্রেণীর ছাত্র ছিল। তার জন্য কিন্তু সাধারণ মানুষ সবাই কিন্তু এক ধরনের ব্যথিত হয়েছেন, শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু সবাই একটি কথা বলছেন যে বাংলাদেশে এর আগেও জঙ্গিবাদের ঘটনা বহুবার ঘটেছে, নিউজিল্যান্ডে ঘটেছে, শ্রীলঙ্কায় ঘটলো। এখন কোনো দেশই আসলে এই পৃথিবীতে এখন আর নিরাপদ নয়, সন্ত্রাসবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে বাংলাদেশকে এখনই সতর্ক হয়ে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে এই ধরনের ঘটনা বিশ্বের কোথাও না ঘটার জন্য যেমন একসাথে কাজ করা উচিত, সমস্ত প্রত্যেকটি দেশের যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদেরকে এক হয়ে যেমন কাজ করা উচিত, পাশাপাশি বাংলাদেশ সরকারের আরও বেশি সতর্ক হওয়া উচিত যেন এই ধরনের ঘটনা যেন কোনোভাবেই না ঘটে। এবং আপনি দেখছেন যে জানাজা শেষ হওয়ার পরেই কিন্তু সবার আসলে দাফনের প্রস্তুতি নিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু এখনও কিন্তু শ্রদ্ধাঞ্জলি নিয়ে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছেন, অনেকে অপেক্ষা করছেন। তবে জানাজা শেষ হওয়ার পরে ধীরে ধীরে কিন্তু যারা এখানে আছেন তারা কিন্তু বনানী কবরস্থানের দিকে যাওয়া শুরু করেছেন, কারণ এরপরেই শেষ আনুষ্ঠানিকতা মূলত জায়ানের দাফন সম্পন্ন হওয়া। তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে জায়ানের যে নিথর দেহ সেটি
সেটি শেষ নিথর দেহ আসলে শেষবারের মতো দেখার জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করছেন, ফুলের শ্রদ্ধা জানানোর জন্য অনেকে অপেক্ষা করছেন। তবে সবার একটি কথা, এই ধরনের সন্ত্রাসবাদ পৃথিবীর যেখানেই হোক না কেন এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়ার যেমন নয়। তবে বাংলাদেশ সরকারের পাশাপাশি সারা বিশ্বের যে রাষ্ট্রপ্রধানরা আছেন তারা সবাই মিলে এক হয়ে যদি কাজ করা শুরু করে তাহলে হয়তো এই ধরনের সন্ত্রাসবাদকে ধীরে ধীরে মোকাবেলা করা সম্ভব। তো এই ছিল জানাজার সবশেষ খবর। বনানী থেকে জায়ান চৌধুরী জানাজার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ। সময় সংবাদে আরো থাকছে। ৭১-এর গণহত্যার স্বীকৃতি চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলার বিচার শেষ, রায় যে কোনো দিন। রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে সাভারের ঘটনাস্থল ও জুরাইন কবরস্থানে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে সাভারে রানা প্লাজা ধসের স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি ওই ঘটনায় করা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। ক্ষতিপূরণ আর দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দাবি জানান নিহতের স্বজন ও আহতরা। কাজ করে মানুষ, তাও তো মানুষ কাজ করতে পারবো না, তাহলে তারে কে কাজ দিব আর কে এই খাবারটা দিয়ে যাবো? কেউ কি জানবো আমার ঘরে আজকে চাল নাই, আমি খাইতে পারি না? নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রানা প্লাজা ধসে আহত এই নারী। সেদিনের ভয়াবহ ভবন ধসে অকেজো হয়ে গেছে তার 2 পা। দেশের সবচেয়ে বড় ওই শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান ১১৩৬ জন, জীবিত উদ্ধার হন ২৪৩৮ জন, অঙ্গহানি সহ গুরুতর আহত হন আরও ১১৬৯ জন, আর আজও নিখোঁজ রয়েছেন ২০৬ জন। দুর্ঘটনার ৬ বছর পরেও তাড়িয়ে বেড়ায় সেদিনের সেই দুঃসহ স্মৃতি। তাই তো নিহত সহকর্মী, স্বজন আর পরিচিত জনদের স্মরণে সকাল থেকে রানা প্লাজা ধসের স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। 14 দিন পর লাশ পাইছি রদরচন্দ্র মাঠে, ওখান থেকে আমি লাশ নিয়ে গেছি। এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাইনি। আমরা দাবি জানাই যে এই ভবন মালিকের এবং যারা ফ্যাক্টরির মালিক ছিল সবারই শাস্তি হোক এবং একবারে ফাঁসি হোক। তো আজকে 6 বছর পরে আইসা দেখি আমরা সোহেল রানা ছাড়া আর কেউ জেলখানায় নাই। ফলে আমরা পুনর্বার আমাদের দাবি ব্যক্ত করছি যে এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। এদিকে জুরাইন কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন ও শ্রমিক সংগঠনের নেতারা। সেখানে দাফন করা হয়েছে অশনাক্ত 291 শ্রমিকের মরদেহ। এ সময় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ আজীবন চাকরির সমান 48 লাখ টাকা দাবি করেন তারা। আমরা দেখছি যে বিচার প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। আমরা অবিলম্বে দ্রুত বিচার দাবি করছি এবং তাদের ফাঁসি দাবি করছি। সর্বোচ্চ শাস্তির বিধান আমরা শ্রম আইন সংশোধন করার কথা বলছি। ক্ষতিপূরণ আমরা বলেছি যে এটা আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের শ্রম আইনের সবচেয়ে বড় দুর্বলতা যে আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থাটা কি হবে সেটা এখনো শ্রম আইনে অন্তর্ভুক্ত হয়নি। 2, যে নিহত হলে ক্ষতিপূরণ কত হবে। নিরাপদ কর্মস্থল শ্রমিক আইন প্রয়োগে আরো কঠোর এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। সাভারে রানা প্লাজা যেখানে ছিল সেখানে আজও ধ্বনিত হয় প্রিয়জন হারানোর হাহাকার। 6 বছর পরেও সে ঘটনায় আহতদের সমস্যার শেষ নেই। স্বেচ্ছাসেবকদের অনেকের মনোবল ভেঙে পড়েছে। পুনর্বাসন ও মামলার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি শ্রমিক নেতাদের। এদিকে ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণ না পেলে বিজেএমইতে যোগাযোগের আহ্বান সংগঠনটির সভাপতির। তারমুল হাসান সবুজের রিপোর্ট। ওইখানদের দরবারে এইখানদের দরবারে কোনাখানদের দরবারে পোলা পাই না, কত চিনা চিনা মানুষ বাইরে হইতেছে, তো সবাইরে জিজ্ঞাসা করি আমার ছেলেরে দেখছো, আমার ছেলের বড় দেখছো, কেউ পায় না। প্রিয় সন্তানের লাশ খুঁজে পাওয়ার বিবরণ দিতে গিয়ে এভাবেই ধরে আসে মায়ের গলা। স্বজনের শোক, রানা প্লাজার এই শূন্যস্থানে এখনো টেনে আনে স্ত্রী হারানো স্বামী, সন্তানহীন বাবাকে। মেয়েকে পায়নি, সব জায়গা দূর আছে, অর্ধস্বর্ণ মাঠ, তারপরেও পায়নি। ভালোবাসার মানুষ একটা কাছ থেকে হারিয়ে গেলে তার বুকে যে কত বড় একটাই হয় আমি বুঝাবার পারবো না। 2013 সালের 24 এপ্রিল যে কজন ভাগ্যবান বাড়ি ফিরতে পেরেছিলেন তাদেরই একজন রংপুরের জাহিদুল হক। প্রতি বছরই ছুটে আসেন সাভারে। দরকারি লোক আমাকে 3 দিন পর বাইর করছে। দেশের ভয়াবহতম শিল্প দুর্ঘটনার 6 বছর পেরিয়েছে। আহতরা এখনো নানা সমস্যায় জর্জরিত। ভালো নেই সে সময় উদ্ধার কাজে তৎপর স্বেচ্ছাসেবকরাও। 18 থেকে 20 ঘন্টা পরে আমাকে বের করা হয়। দিনের পর দিন হসপিটালে কাটাইছি। ডান পায়ে শক্তি পাই না,
বুকে সমস্যা, চাকরিও দেয় নাই, আমাদের ক্ষতিপূরণও দেয় নাই। কত মানুষের জীবিত বাই করছে নিজে বলতে পারবো না, এবং আহত নিহত পচাগলা লাশ 2 হাত দিয়ে টাইনা বাই করছে। আমি আমার মেয়ের খাড়া থেকে টাইনা এখন রাত্রে ঘুমের ভিতরে টাইনি বের হ না তো মারা যাবা। শ্রমিক নেতারা বরাবরের মতোই চাইলেন দৃষ্টান্তমূলক বিচার, আহতদের পুনর্বাসন। এই জায়গাটা যদি সরকার অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাজের ব্যবস্থা এবং পুনর্বাসন করে, তাহলেই হয়তো শ্রমিকদের একটু উপকৃত হবে। দ্রুত বিচার করে দেশে দৃষ্টান্ত স্থাপন করা দরকার। শ্রমিকদেরকে মোটিভেশন করতে হবে, তারা যাতে সুস্থ থাকে সেভাবে দীর্ঘমেয়াদী তাদের চিকিৎসার ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। তাদেরকে সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া, পুনর্বাসন করা রাষ্ট্রকেই করতে হবে। গবেষণা সংস্থা বিলসের তথ্য, এরই মধ্যে ক্ষতিপূরণ বাবদ দেয়া হয়েছে 231 কোটি টাকা। এখনো ফান্ডে রয়েছে প্রায় 8.5 কোটি টাকা। বিজিএমইএ বলছে ক্ষতিপূরণ পেয়েছে সবাই। কারোর আর ক্ষতিপূরণ পাওনা নেই, কিন্তু এটির যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে আমাদের কাছে নিয়ে আসবেন, ধরিয়ে দিবেন, আমরা নিশ্চয়ই সেটাকে দেখব। ওই ঘটনার পরদিন ভবন মালিক সোহেল রানাকে প্রধান আসামি করে মামলা করা হয়। বর্তমানে 39 আসামির মধ্যে জেলে আছেন শুধু রানা। 32 জন জামিনে ও 6 জন পলাতক। মামলার আইনজীবী জানালেন, আইনি দীর্ঘসূত্রিতায় মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি আজও। সমস্ত কিছু টিপটপ আছে, সব রেডি করা আছে, শুধু স্টার্ট যদি হয়ে যায় তখনই আমরা খুব দ্রুততার সাথে আমরা শেষ করার জন্য চেষ্টা করব। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুদকের করা অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়ী অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর কারাদণ্ড ও 12 কোটি টাকা অর্থদণ্ড দিয়ে করেছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এর রায় ঘোষণা করেন। রায়ের জন্য মামুনকে আদালতে হাজির করা হয়। গত 8 এপ্রিল রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, রেলওয়ের সিগন্যাল সিস্টেম আধুনিকায়নে টেন্ডার বাতিলের হুমকি দিয়ে 2003 থেকে 2006 সালের মধ্যে গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলীর কাছ থেকে 6,57,762 টাকা নেন গিয়াসাল মামুন। পরবর্তীতে তা বাংলাদেশ থেকে লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে পাচার করেন তিনি। ওই ঘটনায় 2011 সালের 22 সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করার পরের বছর 29 এপ্রিল মামুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটভুক্ত 12 সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় 9 জন আদালতে সাক্ষ্য দেন। লন্ডনের ব্যাংক থেকে আমাদের কাছে ডকুমেন্টারি ডকুমেন্টস আসছে এবং সেই ডকুমেন্টের ভিত্তিতেই মামলা হয়েছে। মানি লন্ডারিং মামলা হলো ডকুমেন্টারি বিষয়, এখানে স্বাক্ষর প্রয়োজনটা আমি সেভাবে মনে করি না। এগুলি জাস্ট ফর্মালিটি, যে আমি মামলা করছি, আমি ঘটনাটা জানি, এই সমস্ত বিষয়। এবং যে টাকা দিছে তারা নিজেরাই সাক্ষী দিচ্ছে। এখানে এই অ্যামাউন্ট যে বলা হয়েছে যে 6,57,000 টাকা আছে, কিন্তু এই মামলার সাক্ষীরা বলেছে মাত্র 40 লক্ষ টাকা তারা এই অ্যাকাউন্টে পাচার করেছে, তারা দিয়েছে। আমার আসামি কোনো টাকা এখান থেকে নেয়ও নাই। আমরা এই বিজ্ঞ আদালতের কাছে আমরা সুবিচার পাইনি, যেহেতু যে সাক্ষী বলেছে আমাকে 40 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু আমার বিরুদ্ধে 12 কোটি টাকার অভিযোগ আনা হয়েছে। আমরা এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ, আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। ৭১-এর গণহত্যার স্বীকৃতি চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার 2 জনের ফাঁসির রায়ে ট্রাইব্যুনাল বলছেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের চালানো গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধ আবার হোক, এটা কেউ চায় না। এদিকে দানবীর রণদা প্রসাদ সাহাদ হত্যা মামলার বিচার শেষ হয়েছে। যে কোনো দিন রায় দেবেন ট্রাইব্যুনাল। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা আজও গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। যদিও পৃথিবীর অনেক দেশেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যভুক্ত 25শে মার্চের গণহত্যা। বুধবার মানবতাবিরোধী অপরাধের এক মামলায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই প্রথম বাংলাদেশের গণহত্যা সেইটাকে স্বীকৃতি দানের জন্য সরাসরি ট্রাইব্যুনাল এই রায় উল্লেখ করেছে। বিশ্ব সম্প্রদায়ের কাছেও বলেছেন যে এই ধরনের ট্রমা, এই ধরনের বর্বরচিত ঘটনাটাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে। এদিন মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের হত্যার দায়ে নেত্রকোনার 2 জনকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। মাননীয় আদালত চার্জ নাম্বার 4-এ গণহত্যাকে স্বীকৃতি দিয়েছেন। 7 জন হিন্দু সিভিলিয়ানকে নির্মমভাবে এবং নিষ্ঠুরভাবে
শুধু হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, বাড়িঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। এদিকে দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলার বিচার শেষ হয়েছে। রায় লেখা শেষ হলে তা ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের মিঠাপুকুরের মির্জাপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যার 4 দিন পর মামলা নিয়েছে পুলিশ। এর আগে মিঠাপুকুর থানার ওসির বিরুদ্ধে ঘটনা ধামা চাপা দেওয়ার অভিযোগ ওঠে। এখন তিনি বলছেন আসামিদের ধরতে অভিযান চলছে। আটক করা হয়েছে অভিযুক্ত রতনের বাবাকে। এদিকে তদন্ত শুরুর পর বিচার পাওয়ার আশায় বুক বেঁধেছেন স্বজন ও এলাকাবাসী। আমি কোনো খবর পাই না, আমি কথাটা কেন বলবো? আপনার এখানে একটা আদিবাসী পল্লীতে আত্মহত্যা করে মারা যাচ্ছে, আপনি জানেন না? আমার কাছে কেউ কিছু বলে না। নিজের থানায় জিডি, তার ভিত্তিতেই লাশের ময়নাতদন্ত হলেও মঙ্গলবার এ নিয়ে কিছুই জানেন না, এমন কথাই বলেছিলেন ওসি জাফর। এক রাতে বদলে গেছে পরিস্থিতি। নিজেই উদ্যোগী হয়ে মামলা নিয়েছেন। অভিযুক্ত রতন মিঞ্জি ও অজ্ঞাত 2 সহযোগীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। ইতিমধ্যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আনছি এবং সে কিছু তথ্য দিয়েছে, সেগুলোর জন্য আমাদের 2-3টে টিম কাজ করতেছে। আশা করি খুব শীঘ্রই আসামি যে অপরাধের সাথে তারা জড়িত সেই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাঁড়গোড়ায় আমরা তাদেরকে উপস্থাপন করতে পারবো। পরিবর্তিত পরিস্থিতিতে স্বস্তি ও বিচার পাওয়ার আশা করছেন ধর্ষণের শিকার ও আত্মহত্যাকারী স্বপ্না টপ্পার স্বজন ও এলাকাবাসী। আমার মেয়ে ধর্ষণ হয়েছে, এতে আমি এর বিচার চাই, সঠিক বিচার চাই। কোথায় আছে, কে ছিল, তাদেরকে সবাইকে আইনের সাহায্যে বিচার হোক। এখানে যে এখন তদন্ত করা হচ্ছে, পুলিশ তদন্ত এবং মিডিয়া চ্যানেল, আশাবাদী যে আমরা সঠিক বিচার পাবো। তবে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুলিশের অবহেলার তদন্ত করে বিচার চাইছেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা। নুসরাত হত্যাও মানে তাকে পুড়িয়ে মেরে ফেললো, আবার এখানে সে নিজে মারলো, তাহলে মারা গেল। তাই এখানে কতটা লজ্জা, কতটা অপমান, কতটা মানে যন্ত্রণা নিয়ে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। পুলিশ কর্মকর্তার যদি কোনো গাফিলতি থেকে থাকে, সেক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমাদের কাছে আমাদের দাবি প্রত্যাশা যে বিষয়টা খতিয়ে দেখবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষ থেকে এটা আইনগত আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার রংপুর শহরে আত্মীয়ের বাসায় ছোট বোনকে নিয়ে বেড়াতে যায় মিঠাপুকুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বপ্না। শুক্রবার সকালে মাহিগঞ্জ এলাকায় প্রেমিক রতন মাঞ্জির সঙ্গে দেখা করতে যায় 2 বোন। সেখানে কৌশলে রতন ও তার 2 সহযোগী 2 কিশোরীকে গণধর্ষণ করে। ওই দিন বাড়িতে ফিরে আত্মহত্যা করে স্বপ্না। সময় সংবাদ, রংপুর। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার বিচার দাবিতে ফেনীতে আজও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এদিকে আইন ও সালিশ কেন্দ্রের 5 সদস্যের প্রতিনিধি দল নুসরাতের পরিবারের সাথে দেখা করেছেন। এ সময় আইনি সহায়তার আশ্বাস দেন তারা। মীর হোসেন রাসেলের ছবি ও আতিয়ার সজলের তথ্য নিয়ে রিপোর্ট। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী শহরের প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে মানববন্ধন করেছে ব্যবসায়ীদের একাধিক সংগঠন। ফেনী জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে দুপুর 12টার দিকে সোনাগাজী উপজেলায় বাজারের 0 পয়েন্টে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। আন্তরিকভাবে আবেদন করছি তারা যেন আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যেন বের হতে না পারে। সে গিলটি যে হোক, যদি এখানে সুষ্ঠু তদন্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ড করে পুলিশ প্রশাসন, তখন আমরা পুলিশের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। নুসরাত হত্যার ঘটনায় তার ভাইয়ের করা মামলায় আইনি সহায়তা দিতে দুপুরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন আইন ও সালিশ কেন্দ্রের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এ মামলার দীর্ঘ আইনি লড়াইয়ে নুসরাতের পরিবারের পাশে থাকার কথা জানান সংস্থাটির এই কর্মকর্তা। যারা এই ধরনের অপরাধ করে তারা পার পাওয়ার জন্য আবার আপিল করে, তারপরে সেই আপিলেও হয় না, আবার সুপ্রিম কোর্টে যায়। একটা কিন্তু প্রক্রিয়ায় পার হতে হয়, এই ধৈর্যটা যেন তারা রাখে, আমাদের এইটাই বলার কথা। এবং পাশাপাশি আমরা তাদের পাশে থাকব। আলোচিত এই হত্যাকাণ্ডে করা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত 8 আসামি সহ গ্রেফতার করা হয়েছে 20 জনকে। আর নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 8 জন। সময় সংবাদ, ফেনী। পাবনায় চাঞ্চল্যকর 3 পুলিশ হত্যা মামলায় 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন এখনও পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায় 2010 সালের 20 জুলাই পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া এলাকায় অভিযানকালে চরমপন্থীদের গুলিতে নিহত হন ঢালারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI কফিল উদ্দিন, নায়েক ওয়াহেদ আলী ও কনস্টেবল শফিকুল ইসলাম। এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া পুলিশ কনস্টেবল রশিদুল ইসলাম বাদী হয়ে পরদিন 15 জনকে আসামি করে বেড়া থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ 8 জনকে যাবজ্জীবন এবং 3 জনকে বেকসুর খালাস দেন আদালত। বাকি 4 জন মামলা চলাকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক বসতঘর। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর 1টার দিকে ক্যাম্পের 5 নম্বর ব্লকের রান্নার চুলা থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এর আগেই পুড়ে যায় রোহিঙ্গাদের 50টির বেশি বসতঘর। 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষার্থীরা। বৈঠকে 28 এপ্রিল মধ্যে সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপাচার্য। তবে এতে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। আগামীকাল সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। এর আগে সকাল 11টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবির মধ্যে রয়েছে গণফেলের কারণ অনুসন্ধান, ফলাফল পুনর্মূল্যায়ন, 7 কলেজের জন্য স্বতন্ত্র প্রশাসন চালু, ঢাবির শিক্ষকদের 7 কলেজে ক্লাস নেওয়া ও সেশন জট দূর করা। মঙ্গলবার মানববন্ধন থেকে 5 দফা দাবি তুলে ধরে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। ধানের ফলন বিপর্যয়ের পর এখন ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। বিগত বছরের অভিজ্ঞতা বিবেচনায় হাওর গবেষক ও উন্নয়ন কর্মীরা বলছেন, মধ্যস্বত্বভোগী ফড়িয়া ও মিল মালিকদের দৌরাত্ম্য বন্ধ না হলে এবারও সরকারের ধান সংগ্রহ অভিযানের সুফল পাবে না চাষিরা। দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলেও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার বিষয়টি নিশ্চিত করার কথা বলছে খাদ্য অধিদপ্তর। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগম ও সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে আশরাফুল ইসলামের ক্যামেরায় হাওর ঘুরে রিপোর্ট করেছেন সালাউদ্দিন সুমন। ধান কাটা চলছে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওরে। জীবন ও জীবিকা নির্বাহের উপজীব্য বছরের একমাত্র অর্থকরী ফসল উঠতে শুরু করেছে কৃষকের গোলায়। কিন্তু ফলন বিপর্যয়ে ধান কাটার এই মৌসুম কৃষকদের কাছে এবার আসেনি উৎসবের উপলক্ষ হয়ে। কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার হতাশার পাশাপাশি ন্যায্য দাম পাওয়া নিয়ে হাওরের কৃষকদের মাথায় ভর করেছে আরেক দুশ্চিন্তা। নাই তার কিন্তু গিজন গিরস্তি খালি এই দিয়ে সহায়তা 6 মাসে পর সহায়তা এই দিয়ে কিসের উপর? এই যে ধানের উপর, ফসলের উপর। ধানের দামটা যদি পাই তাহলে ভালো চলতে পারি। ধানের যে মূল্যটা এটা আমরা পাই না। এখন পর্যন্ত অনেক কৃষক আছে, এখন পর্যন্ত ধরুন কিছু ধান রয়ে গেছে, এগুলো বিক্রি করতে পারে নাই। সরকার যে 1000 টাকার উপরে রেট দিয়েছে, 600 থেকে 700 টাকার উপরে আমরা কোনো ধানই বিক্রি করতে পারিনি। এটা বিরাট একটা ক্ষতি হয়ে গেছে কৃষকের। সরকার এবার 26 টাকা দরে ধান ও 36 টাকায় চাল কেনার ঘোষণা দিলেও ফড়িয়া ও মিল মালিকদের দৌরাত্মে দাম পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকেরা। সরকারের গত বছর রেট দিয়েছে কত 1940 টাকা, আমরা পাইছি মাত্র আপনার 500-550 টাকা। আমরা ধান বিক্রি শেষ, সরকারের ঠিকই 1000 টাকা মন ধান বেচছে, আবার আমরা কাছেই সরকার রেট বেঁধে দেয় মনে হয় হইরা বেহারা কিনে, হইরা তো আর সঠিক দাম আমরা দেয় না। এই অবস্থায় সরকারের শক্ত নজরদারির পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক ধান ক্রয় কেন্দ্র স্থাপনের তাগিদ দিচ্ছেন উন্নয়ন কর্মীরা। কৃষক যে তার ফসল উৎপাদনে যে ব্যয় সে করে, সেই ব্যয়টার থেকে যদি সে বেশি দাম না পায় তাহলে তো কৃষক তার ধান তার গুলাই রেখে দিবে। প্রত্যেকটি ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র এবং সরকার নির্ধারিত দামে এটি ক্রয় করার ব্যবস্থা থাকতে হবে। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। কৃষকরা ন্যায্য মূল্য যাতে পায় সেই জন্যই আমরা সরকারের যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে কি বলে 26 টাকা দরে চাল ধান কিনবে, সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে আমরা ধানটা নেব। শুষ্ক মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্গম হাওরের অনেক কৃষকই যথাসময়ে ধান নিয়ে আসতে পারেন না সরকারি খাদ্য গুদামে। ফলন বিপর্যয়ের কারণে এমনিতেই দিশেহারা হাওর অঞ্চলের কৃষকেরা। এরপরও যেটুকু ধান তাদের গোলায় উঠবে সেই ধানেরও উপযুক্ত মূল্য যদি তারা না পান, তাহলে এটি তাদের উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেবে বলে মনে করছেন উন্নয়ন সংস্থার কর্মীরা।
সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, হালির হাওর, সুনামগঞ্জ। দখল, দূষণ আর পলিজমে ভরাট হয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে নাব্য ফিরিয়ে আনতে শিগগিরই শুরু হচ্ছে খনন কার্যক্রম। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে নদের ২২৭ কিলোমিটার খনন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। প্রকল্পের দরপত্র আহ্বানের পর এখন চলছে মূল্যায়নের কাজ। খননের উদ্যোগে দারুণ খুশি ময়মনসিংহের মানুষ। সাইম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। পানির প্রবাহ না থাকায় এককালের বিস্তৃত খরস্রোতা ব্রহ্মপুত্র নদ পরিণত হয়েছে মরা গাঙে। নাব্য সংকটে নদের বুকে জেগে উঠেছে অসংখ্য চর। বন্ধ হয়ে গেছে বহু সেচ প্রকল্প। মরে যাওয়া এই ব্রহ্মপুত্র নদে নাব্য ফিরিয়ে আনতে খননের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে যমুনা ব্রহ্মপুত্রের সংযোগস্থল জামালপুরের কুলকান্দি থেকে কিশোরগঞ্জের টোক পর্যন্ত নদের ২২৭ কিলোমিটার খনন করা হবে। ইতোমধ্যে দরপত্র আহ্বান সহ প্রাথমিক কাজ শেষ করেছে BIWTA। নদটি ৩০০ মিটার চওড়া ও গড়ে ৩ মিটার গভীর করে খনন করা হবে। শিগগিরই খনন কাজ শুরু হবে বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তা। এই ব্রহ্মপুত্র নদী খননের জন্য আপনারা জানেন যে বড় একটি প্রকল্প নেওয়া হয়েছে, টাকাও বরাদ্দ আছে যথেষ্ট, ২,৭৬৩ কোটি টাকা, এবং টেন্ডারও অলরেডি আহ্বান করা হয়েছে এবং সেটি মূল্যায়নের পর্যায়ে আছে। এদিকে ব্রহ্মপুত্র নদ খননের উদ্যোগে দারুণ খুশি নদীপাড়ের মানুষেরা। পণ্য পরিবহন ও মাছ আহরণে সুদিন ফিরে আসবে বলে আশা তাদের। পানির রাস্তাতে বন্ধ হয়েছে, চর হয়েছে, টেক হয়েছে, এটার লেগে অনেক সমস্যা। শুনতেছি সরকার এটা খনন করার ক্রম হচ্ছে হাতে নিছে। এটা খনন কাজ সমাপ্ত করলে এই এলাকাবাসী এর উপকৃত হবে। খনন হলে আমাদেরও করে, আমরা নৌকা চালাইম, যানবাহন চালাইম, সবাই মিললে তাড়াতাড়ি যদি খনন করা হয় তে আমাদের উপকৃত হবে। খননের কাজ দ্রুত শুরু করার তাগিদ দিয়ে পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন, এটি সম্পন্ন হলে বদলে যাবে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা। এই বিষয়টি নিয়ে যেন কোনো দীর্ঘ সূত্রতার কোনো কারণ না হয়, দ্রুত যেন শুরু করা হয় এবং সঠিকভাবে সম্পন্ন করা হয়। এর ফলে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাবে। ড্রেজিং ২০২৪ সালের মাঝামাঝি শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী রকিবুল ইসলাম। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বিনিয়োগে যুক্তরাজ্য আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার সিমন ম্যাকডোনাল্ড। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে তৃতীয় কৌশলগত সংলাপ শেষে তিনি একথা বলেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, দীর্ঘ এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি খুবই আশাব্যঞ্জক। গত বছরও বাংলাদেশে প্রবৃদ্ধির হার ছিল 8%। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে রপ্তানি হারও ব্যাপকতা পাচ্ছে। আমাদের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। আমরা 21 সদস্যের প্রতিনিধি এসেছি ঢাকায়। এ সফরে দু দেশের বাণিজ্য, নিরাপত্তা, কূটনীতি, আঞ্চলিক ও বহুমুখী উন্নয়ন সহ 17টি বিষয়ে গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক বিনিয়োগে আগ্রহী। শুধু আমরা নয়, বাংলাদেশও আমাদের দেশে বিনিয়োগ করবে, সেটাই আশা করছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ানের জানাজায় জনস্রোত। বনানী কবরস্থানের সমাহিত, শোক জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় অংশ নেয় 9 আত্মঘাতী। এখনো মেলেনি কারো পরিচয়। আরও 2 সন্দেহভাজন হামলাকারীর ভিডিও প্রকাশ। নিহতের সংখ্যা বেড়ে 359। পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানো নাটক না। ওয়াসার পানির প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য, স্বীকার করলেন এমডি। 1 ভাগ দূষিত হলেও ব্যবহার উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা। তুরাগ তীরে BIWTA-র অভিযানে 2টি বহুতল মার্কেট সহ অর্ধশতাধিক বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ। বন্ধ করে দেয়া হলো টঙ্গী রেল সেতুর কাজ। এবং ধামাচাপা দেওয়ার চেষ্টার পর রংপুরে 2 বোন ধর্ষণের ঘটনায় পুলিশের মামলা গ্রহণ। প্রধান অভিযুক্তকে ধরতে চলছে অভিযান।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।